আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই কোভিড-19 এই সময়ে ঘরে আছো, সুস্থ আছো। দীর্ঘ কয়েক মাস মহামারীর কারণে বিদ্যালয় বন্ধ থাকায়, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় অনলাইন স্কুলের আয়োজন করা হয়েছে। কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব AKM আক্তার হোসেন স্যারের নির্দেশক্রমে আজকে অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে। আজকে আমি আলোচনা করব আম আটির ভেপু, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আম আটির ভেপু, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শিক্ষার্থীরা, এটি হচ্ছে একটি ছোট গল্প। এর আগে আমি তোমাদের সাথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কবির জন্ম দেখি 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী। তাহলে আমরা দেখি, পিতা মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি মেট্রিক পাস করেন। তাহলে বিভূতিভূষণ 1914 সালে মেট্রিক পাস করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে IA এবং BA ডিগ্রি লাভ করেন। IA এবং BA ডিগ্রি লাভ করেন কলকাতা রিপন কলেজ থেকে। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। শরৎচন্দ্রের পরে তিনি বাংলা কথা সাহিত্যের জনপ্রিয় শিল্পী। তাহলে এই কথাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা মুছে ফেলছি। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই কিন্তু বাসায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখক পরিচিতি খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। আমি তোমাদের সাথে আজকে লেখক পরিচিতিটা খুব ভালোভাবে আলোচনা করে নিচ্ছি। তাহলে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুবই জনপ্রিয় একজন শিল্পী। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরবর্তী জনপ্রিয় কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
তারপরে আমরা দেখি প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবন যাপনের অসাধারণ এক আলোক্য নির্মাণ করে তিনি বাংলা কথা সাহিত্যে অমর হয়ে আছেন। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তার কথা সাহিত্য মহিমান্বিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস পথের পাঁচালী খুবই জনপ্রিয় একটি উপন্যাস। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ। তাহলে আমরা এখন দেখি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুবই জনপ্রিয় কিছু গ্রন্থ, উপন্যাস। পথের পাঁচালী, পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ। গল্পগ্রন্থ হচ্ছে মেঘমল্লার মৌরিফুল, যাত্রা, বদল। দেখি আমরা বিভূতিভূষণের গল্পগ্রন্থগুলো একটু দেখি। মেঘমল্লার মৌরিফুল, যাত্রা, বদল। ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। 1950 সালে 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে শিক্ষার্থীরা এই ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন এবং 1950 সালে 1 সেপ্টেম্বর এই জনপ্রিয় কথাশিল্পী মৃত্যুবরণ করেন। আমি তোমাদের সাথে লেখক পরিচিতি বিস্তারিত আলোচনা করে নিয়েছি প্রত্যেকটি পয়েন্ট। আশা করি তোমরা বাসায় লেখক পরিচিতি খুব ভালো করে মুখস্থ করে নিবে এবং অবজেক্টিভ পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিবে। এখন আমি গল্পটিতে চলে যাই। গল্পটি তোমাদের সাথে আমি একটু পড়ে শোনাচ্ছি। সবাই বই হাতে নাও। সকালবেলা 8টা কি 9টা। হরিহরের পুত্র আপন মনে রুয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙ্গা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং উঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটাকতক করি, এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার করির চুপড়ি হইতে খুলিয়া লইয়া ছিল ও পাছে কেহ টের পায় এ ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সার দামের পিস্তল, কতকগুলো শুকনো নাটা ফল, দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খান কতক খাপড়ার কুচি, গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাসিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার
স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বছর। তাহলে দুর্গার বয়স কত? 10-11। গরম পাতলা পাতলা রং, অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপুর ওয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল কতগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, ওহো। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জারাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলায় পড়েছিল, আন দিকি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবি যে, আমার কাপড় যে বাসি, তুই জানা শিগগির করে, মার আসতে এখন ঢের দেরি, খার কাচতে গিয়েছে, শিগগির যা। অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দৌড়ে গিয়ে দেখ মা আসছি কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ি মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাক। তুই অতগুলো খাবি দিদি? অতগুলি বুঝি হলো? এই তো ভারী বেশি। যা, আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেব তাহলে। তবে থাকবে যাক, আবার ওবেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরছে দুপুরে রোদের তলায় ঝরে পড়ে। হরিহরে বাড়িটাও অনেকদিন হয়ে গেল, মেরামত হয় নাই। সামনের দিকে ওয়াক ভাঙ্গা, ফাটলে বন, বিছুটিরও কালো মেঘ, গাছের বন গজাইয়াছে, ঘরের দূর জানালার কপাট সব ভাঙ্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখিয়া ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই। মুখ ভর্তি সে তাড়াতাড়ি জাড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়ে গিয়ে গুড়ির আড়াইলে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে গিলিতে লাগিল। দাদা ঠাকুর, আমায় চিনতে পারছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই। বললে আপনার কর্তা থাকতে তখন পূজা আচ্চায় সবসময় তিনি আসতেন। আমি আবার কাকে বলতে যাব? আচ্ছা শিক্ষার্থীরা, আমি আশা করি আমি তোমাদের সাথে একটু আজকে গল্পটা একটু আলোচনা করলাম। আমি আশা রাখি তোমরা বাসায় পুরাটা গল্প ভালোভাবে লাইন বাই লাইন অনুশীলন করবে এবং লাইন বাই লাইন দাগিয়ে গল্পটা পড়বে, কারণ এই গল্পটি আমাদের জ্ঞানমূলক, অনুধাবন, অবজেক্টিভ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সাথে একটু পাঠ পরিচিতিটা আজকে আলোচনা করে নিচ্ছি। আমাটির ভেপু শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা পেলাম। দেখি, আম আটির ভেপু গল্পটি কোন উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে? শিক্ষার্থীরা, আম আটির ভেপু গল্পটি পথের পাঁচালী উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। যেমন দেখো, আমি এটা তোমাদের লিখে দেখাচ্ছি। পথের পাঁচালী উপন্যাস থেকে আম আটির ভেপু গল্পটি নেওয়া হয়েছে। গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। অপু ও দুর্গা হত দরিদ্র পরিবারের শিশু, কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সে কষ্ট প্রধান হয়ে উঠেনি। অধিকন্তু গ্রামীণ
ফল ফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকে যেন স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া পল্লীমায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। শিক্ষার্থীরা, এই গল্পটি থেকে তোমরা বাসায় অবশ্যই সৃজনশীল অনুশীলন করবে, নিজে গল্প থেকে উদ্দীপক তৈরি করে তোমরা বাসায় সৃজনশীল প্র্যাকটিস করবে। আমি এখন তোমাদের সামনে কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি। যেমন দেখো, শব্দার্থ আগে আমরা দেখছি। যেমন দেখো, রোয়াক শব্দের অর্থ হচ্ছে ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা। তাহলে আমরা এক কথায় লিখতে পারি, রোয়াক শব্দের অর্থ হচ্ছে বারান্দা। তারপরে দেখো, চুপড়ি। চুপড়ি অর্থ হচ্ছে ছোট ছুরি। নাটা ফল অর্থ করঞ্জা ফল। নাটা ফল অর্থ করঞ্জা ফল। দাওয়া অর্থ বারান্দা। জারা। জারা অর্থ জীর্ণ করা বা কুচি কুচি করা। তারপরে দেখো, গরাদ। গরাদ অর্থ জানালার শিক। কুটু গাছ। কুটু গাছ অর্থ তৃণ। শিক্ষার্থীরা, এই শব্দার্থগুলো তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, আমি কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন এখন শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সাথে কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন তুলে ধরার চেষ্টা করব। যেমন দেখো, আম আটির ভেপু গল্পটির প্রধান চরিত্র কি কি? অপু। উত্তর হলো কি? অপু ও দুর্গা। শিক্ষার্থীরা, তারপর দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কোনটি? নিশ্চয়ই তোমরা এতক্ষণে শিখে গিয়েছো, সেটা হচ্ছে পথের পাঁচালী। তাহলে আমরা দুটো জ্ঞানমূলক তৈরি করলাম। আমাটির ভেপু গল্পটির প্রধান চরিত্র কি কি? অপু, দুর্গা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনটি? পথের বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী। তারপর আমি পরবর্তী আরেকটা প্রশ্ন তৈরি করার চেষ্টা করি। যেমন দেখো, বিভূতিভূষণ কত সালে জন্মগ্রহণ করেন? 1894 সালে। তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
২৪ পরগনার মুরারিপুর গ্রামে। তারপর দেখো আমরা আরেকটা সুন্দর জ্ঞানমূলক পাই যে মায়ের শাশ্বত চরিত্র কোনটি? এই গল্পে মায়ের চরিত্র কোনটি? সর্বজয়া। খুবই জনপ্রিয় একটি চরিত্র। তারপর দুর্গার বয়স কত? 10-11 বৎসর। তারপর দেখো শিক্ষার্থীরা, রসু রসু শব্দটির অর্থ কি? অর্থ থামো থামো। তারপরে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে বিভূতিভূষণের কয়টি বিখ্যাত গল্প গ্রন্থ? 3টি। কি কি? মেঘমল্লার মৌরিফুল, যাত্রা বদল। শিক্ষার্থীরা, আমি আশা রাখি তোমরা এই গল্পটি থেকে বাসায় খুব সুন্দর করে জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করে তোমরা বাসায় অনুশীলন করবে, অবজেক্টিভ প্র্যাকটিস করবে এবং সৃজনশীলের উদ্দীপক তৈরি করে তোমরা বাসায় অনেক সৃজনশীল প্র্যাকটিস করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে দেখা হবে। এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।